শুভ সকাল বন্ধুরা, আজ আমাদের পুরীতে শেষ দিন, তাই চলে এলাম বিচেতে সূর্যোদয় দেখতে এবং দেখে নিলাম সঙ্গে জেলেরা মাছ ধরে ফিরে আসার দৃশ্য এবং তাদের সারি সারি সাজিয়ে রাখা সেই নৌকোগুলোকে, যারা সমুদ্র থেকে মাছ ধরে সবে মাত্র ফিরেছে। খুব সুন্দর এই সকালটা কাটিয়েছিলাম, তোমাদের সঙ্গেও একটু শেয়ার করে নিলাম। খুব সুন্দর একটা সকাল দেখলাম, জেলেরা নৌকো নিয়ে ফিরে আসার দৃশ্য এবং সূর্যোদয়। এখন দেখছি জেলেরা তাদের জাল থেকে মাছগুলোকে ছাড়িয়ে রাখছে এবং অগণিত পর্যটক এবং মাছ ব্যবসায়ীরা, যারা এখান থেকে টাটকা মাছ কিনতে চাও, যারা পুরীতে ট্রেনে বাসে ফোর হুইলারে এসেছ, তো তারা এখান থেকে টাটকা মাছ কিন্তু কিনে নিতে পারো। দামটা কিন্তু একই, সেই কিলো হিসাবে 150 টাকা, 200 টাকা, যে যেরকম মাছ, এবং 100 টাকাতেও আছে। যাই হোক, মাছগুলো কিন্তু খুবই টাটকা। আমরা এখান থেকে 1 কিলো মাছ কিন্তু কিনে নিয়েছিলাম নিজেরা ভেজে খাবো বলে। তো খুব সুন্দর এই সকাল এবং তার সঙ্গে এত সুন্দর একটা দৃশ্য সত্যি মনটাকে অন্য এক জগতে নিয়ে চলে গিয়েছিল। তো তোমাদের জন্য রইল সেই সুন্দর দৃশ্য। মানে এখানে কাগজ নিয়ে এসছে, যেরকম বলবে সেই বন্ধুরা, এখন চলে এসেছি আমরা পুরীর বাজারে, যেখানে নিত্য প্রয়োজনীয় জিনিস আমরা কিনতে পাই। সেই জায়গায় মুদিখানা থেকে শুরু করে সবজি বাজার থেকে শুরু করে মাছ বাজার, মাংস বাজার, খাসির দোকান, সব কিছুই এখানে রয়েছে এবং ন্যায্য মূল্যে। আমরা যেটা কলকাতা এরিয়ায় বা আমাদের আশেপাশে যেটা কিনতে পাই, সেই একই দামে এখান থেকে আমরা কিনতে পারি। আর এরা আমাদের বাংলা ভাষা খুব ভালোভাবেই জানে। প্রতিনিয়ত বাঙালিদের ভিড় এদেরকে বাংলা ভাষা শিখতে অনুপ্রাণিত করেছে। তো যাই হোক, খুব সুন্দর এই বাজারটা, সকালবেলা এক মনোমুগ্ধকর দৃশ্য। আর এখানে টিফিন করারও দোকান আছে দেখতে পেলে। তো চলো আমরা এবার একটু মাছ বাজারটা ঘুরে দেখে নিই কেমন এখানকার মাছ বাজার। এটাই পুরীর মাছ বাজার। তো দেখতে পাচ্ছ স্থানীয় জেলেদের ধরে নিয়ে আসা টাটকা মাছ, সমুদ্র থেকে ধরে আনা মাছ এবং পুকুর থেকেও ধরে আনা বিভিন্ন রকম মাছ আছে। চিংড়ি মাছ, ভেটকি মাছ, এখানে দেখতে পাচ্ছ ক্যারেটে রুই আছে এবং ছোট পোনা মাছ আছে। এবং মাছগুলো কিন্তু প্রত্যেকটাই ফ্রেশ, দেখলেই বুঝতে পারবে। টাটকা চিংড়ি আর ইলিশ মাছ, A to Z সব ধরনের মাছ কিন্তু এখানে পেয়ে যাবে। পাবদা, চিংড়ি, ইলিশ, দামি কম দামি সব রকম মাছ আছে। তো যাই হোক, এখানের মাছ বাজার সত্যি এক অতুলনীয় দৃশ্য আমাদের চোখের সামনে ধরা পড়লো খাসির দোকানটাও দেখতে পাচ্ছ তোমরা। এখন ফিরে এলাম আমরা হোটেলে, আর টিফিনে আমরা পেয়েছি রাধাবল্লভী এবং কাবলি ছোলার তরকারি। খুব সুন্দর লাগে, তো আমরা সেটা দিয়েই টিফিন সেরে নিলাম এবং
পরবর্তী গন্তব্যের জন্য রেডি হলাম। বন্ধুরা, পুরী ভ্রমণ মানেই আমরা কিন্তু জানি পুরীর মন্দির দর্শন, জগন্নাথ দর্শন, লোকাল সাইট সিন আর পুরীর সমুদ্র চান। আমরা বাঙালিরা সারা বছর অপেক্ষা করে থাকি যে গিয়েই আমরা সমুদ্র চানটা আগে করব। তো সমুদ্র চানের সময়টাও কিন্তু আমাদের বেশি ধরা থাকে, অর্থাৎ কেউ সকাল 8টার সময় চলে যাচ্ছে, কেউ সকাল 7টায়, কেউ সকাল 9টায়, কিন্তু ফিরবে সেই দুপুরবেলা 2টো বাজছে, 3টে বাজছে, ইয়ং ছেলেরা 4টের সময় ফেরে। তো এই সমুদ্র চানটা একটা আলাদাই মজা। তো আমরাও কয়েক ঘন্টা করে সময় কাটিয়েছি এই সমুদ্রে, তাই সমুদ্রের দৃশ্যটাই আমাদের বেশিটাই চোখে ধরা পড়ে। আর সেই সমুদ্রের আনন্দ নিতে আমরা সবাই একসঙ্গে ছুটে আসি এই জায়গাতে। সব একসঙ্গে চলো, একসঙ্গে ফটো তোলা হবে, একসঙ্গে যাই হোক, আর কোনো বাসে গেলে এতটা আনন্দ পাই কি না জানি না। আমাদের এই অর্গানাইজারের সঙ্গে প্রতি বছর আমরা ছুটে যাই এই আনন্দের জন্য, কারণ 2টো গ্রাম থেকে আমরা সমস্ত লোক ছুটে যাই এই অর্গানাইজারের সঙ্গে। আর প্রতি বছর এই একই রকমভাবে আনন্দ করি, আর সেই আনন্দটা সারা বছর আমাদের মনে লেগে থাকে, নতুন কাজের উদ্দীপনা যোগায়। আমরা প্রতি বছর তাই এই অর্গানাইজারের সঙ্গে কিন্তু ছুটে আসি। খুব সুন্দর একটা মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। ফটো উঠে গেছে, চলো সাবান নিয়ে নিয়েছি, চলো আবার লেগে পড়ো। সমুদ্রচান সেরে, খাওয়া দাওয়া সেরে এখন আমরা চলে এসেছি লাইট হাউসে। টাইম হয়েছে ঠিক 4টে। বাইরে টাইম টেবিলটা একটু পোস্ট করে দেখে নেবে। তো আমরা চলে এলাম লাইট হাউসে। ঠিক উপর থেকে আমাদের ড্রোন শটের মতন পুরো পুরী যে শহরটাকে কেমন লাগে তা আমরা একটু প্রত্যক্ষ করব। তো এখানে টিকিট কাটতে হয়। টিকিট আছে 10 টাকা করে, এবং ক্যামেরা যদি থাকে তাহলে 20 টাকা। তো আমরা দুজনে 10 টাকা করে একটা টিকিট কেটে নিলাম এবং উপরের দিকে আমরা ওঠার জন্য রেডি হলাম। তো এটা হচ্ছে এই দেখতে পাচ্ছ এন্ট্রি। আমরা এখান দিয়ে লাইট হাউসের ভিতরে যাব। খুব সুন্দর একটা মুহূর্ত। আগের বছরও এসেছিলাম, আবার দেখার জন্য ছুটে এলাম এই জায়গাতে। যাদের হাঁটুর প্রবলেম আছে তাদের উঠতে একটু অসুবিধা হবে, কারণ প্রচণ্ড স্টিপ আর অনেকগুলো সিঁড়ি। এখানে কিছু নিয়মাবলী আছে, সেগুলোকে পড়ে নিলাম এবং উঠলাম উপরের দিকে। পুরীর বাতিঘরটি নতুন মেরিন ড্রাইভ সড়কের শেষে অবস্থিত একটি কার্যকরী নৌযান সহায়ক ব্যবস্থা, যা সমুদ্র সৈকত এবং শহরের মনোরম দৃশ্য উপস্থাপনা করে। 1894 সালে ব্রিটিশ রাজত্বকালে প্রতিষ্ঠিত 65 ফুট উঁচু এই টাওয়ারটি দর্শনার্থীদের জন্য প্রতিদিন সীমিত সময়ের জন্য, সাধারণত বিকেল 4টে থেকে 5টা পর্যন্ত এবং নামমাত্র ফি দিয়ে অ্যাক্সেসযোগ্য। এটি উপকূলীয় শহরের একটি অন্যান্য দৃষ্টিভঙ্গি প্রদান করে এবং স্থানীয় এবং পর্যটক উভয়ের জন্যই এটি গুরুত্বপূর্ণ ল্যান্ডমার্ক হিসাবে কাজ করে। উদ্দেশ্য: সমুদ্রের জাহাজ পরিচালনা করে ভারতের পূর্ব উপকূলের জন্য একটি প্রহরী। অবস্থান: পুরী সমুদ্র সৈকতের কাছে নতুন মেরিন ড্রাইভ সড়কে অবস্থিত। স্থাপনা: 1894 সাল। উচ্চতা: 65 ফুট। পরিচালনা অবস্থা: এটি একটি পুরোপুরি কার্যকর বাতিঘর। দর্শনার্থীদের জন্য
1 ঘন্টা সময়ের জন্য উন্মুক্ত, সাধারণত বিকেল 4টে থেকে 5টা পর্যন্ত। চূড়ায় উঠতে সামান্য ফি দিতে হয়। দর্শনার্থীদের পুরীর সমুদ্র সৈকত, মেরিন ড্রাইভ অংশ এবং বাতিঘরের উপর থেকে সূর্যাস্তের অত্যন্ত মনোরম দৃশ্য উপভোগ করতে পারা যায়। আমরা এখন দেখে নিচ্ছি পুরীর যে লাইট হাউস, তার উপর থেকে সমস্ত পুরী শহরটাকে, এবং যতটা দৃশ্যমান হয় ততটা সমুদ্র বীচকে। খুব সুন্দর লাগে এই সুন্দর দৃশ্য। এটি একটি উল্লেখযোগ্য পুরীর পর্যটন আকর্ষণ এবং একটি ল্যান্ডমার্ক। সুপরিচিত উপকূলীয় শহরটির একটি বিভিন্ন দৃষ্টিভঙ্গি প্রদান করে। যেমনটা বলেছিলাম, আগের বছরে এই ভিডিওগুলো তুলেছিলাম, কিন্তু পাবলিশ করার সময় হয়নি, কারণ পুজো কাছাকাছি এসে গিয়েছিল। এবছরটাও পুজো এসে গেছে, কিন্তু তবু হাতে অনেকটা সময়, তাই সবাই একসঙ্গে চলে এলাম। প্রথম আমাদের গন্তব্য বিপত্তারিণী মন্দির। আমরা ছোট একটা ম্যাজিক গাড়ি ভাড়া করেছি, 1000 টাকা নিয়েছে, এবং 10 জনে আমরা এই ম্যাজিক গাড়িতে আছি। 100 টাকা করে আমাদের টিকিট। চলে এলাম বিপত্তারিণী চণ্ডীবাড়ি। এখানের মন্দির দর্শন, ঠাকুর দর্শন, তারপরে এগিয়ে যাব পরের গন্তব্যের দিকে। আমাদের এবারের গন্তব্য গৌরবিহার আশ্রম বা গুপ্ত বৃন্দাবন। গুপ্ত বৃন্দাবন মানে একটা বিশাল কিছু। আমরা ভিতরে ঢুকবো, দেখে নেবো এখানের দেখার কি আছে, এবং এত মানুষ ঢুকছে, এত মানুষ কি দর্শন করছে। তো চলো তোমাদেরকেও দেখাই এই মনোরম দৃশ্য। যাচ্ছ, ওর হাত ধরে রাখবে। দেখো গাছটা ভালো তুলে গাছটা হেভি তুলে সুন্দর। এটি গুপ্ত বৃন্দাবন বা মাতা মঠ নামে বেশি পরিচিত। এটি পুরীর উপকণ্ঠে বালিপান্ডা হাউসিং বোর্ড কলোনি, গীতাঞ্জলি রোডে অবস্থিত, এবং পুরী শ্রী জগন্নাথ মন্দিরে আসা যে কোনো পর্যটক বা ভক্ত এখানে আসা মিস করে না। মন্দিরের বাইরে বেশ কয়েকটি সারি সারি দিব্য দোকান রয়েছে। এই মন্দিরটি প্রায় 150 বছরের পুরনো, এবং এখানকার বিশেষত্ব হল বৈষ্ণব ধর্মের সমস্ত দেব দেবীর মূর্তি পাওয়া যায়। সংক্ষেপে এটি বিভিন্ন দেবদেবীর সমারোহ এবং বিভিন্ন ভাস্কর্যের সমারোহ, যা একটি বিশাল এলাকা সুন্দরভাবে সাজানো হয়েছে, যাতে একটি মনোযোগ আকর্ষণ করে এবং এখানে আগত যে কোনো ভক্তের মনে পবিত্রতা অনুভূতি জাগায়। এই আশ্রমের নামকরণ করা হয়েছে সমস্ত গৌরাঙ্গের নামে, এবং তারা সাধারণত বৈষ্ণব ঐতিহ্য অনুসরণ করে, কিন্তু কখনো শৈব ধর্মের প্রতি বিরূপ মনোভাব পোষণ করে না। এই স্থানে ভ্রমণকারীর জন্য মাথাপিছু 10 টাকা করে প্রবেশ ফি, এবং মোবাইল, ছবি এবং ভিডিওগ্রাফি কোনো বাধা নেই। এখানে ভগবান জগন্নাথ, রাম এবং ভগবান কৃষ্ণের একাধিক মূর্তি রয়েছে। এইভাবে মীরার একটি মূর্তি পাওয়া গেছে, যেখানে তিনি শ্রীকৃষ্ণের ভজন গাইছেন। এখন আমরা দর্শন করব শনিদেবের মন্দির বা বড় ঠাকুর, যেটার সমস্ত কিছুই কালো আকারের বা কালো বর্ণের। ভগবান শনিদেব তার সমস্ত কিছুই কালো ধর্মকে, কালো বর্ণকে তিনি নির্দিষ্ট করেন, এবং সেই মন্দিরটা আমরা এখন দর্শন করছি। দর্শন করব ভিতরের সেই শনিদেবের মূর্তিকে, এবং প্রণাম করে আমাদের আশীর্বাদ চেয়ে নেব। সঙ্গে তোমাদেরকেও একটু দর্শন করিয়ে দেব। ভগবান আমার সঙ্গে সবার মনের আশা পূর্ণ করুক, সবার ওপর মাতা আশীর্বাদের হাত রাখুক, এবং সবার উপর থেকে কুদৃষ্টি তুলে নিক। সবার জীবন যেন সুন্দরভাবে, স্বাচ্ছন্দ্যভাবে চলতে পারে, এটাই ভগবানের কাছে আমাদের আশীর্বাদ চেয়ে নেওয়া।
এবার চলে যাব পরের গন্তব্যের দিকে, দেখে নেব গৌরবিহার আশ্রমের বিভিন্ন মাধুর্য। পুরো মন্দির প্রাঙ্গণটি শ্রী গৌরবিহার আধ্যাত্মিক দাতব্য ট্রাস্ট পুরী দ্বারা পরিচালিত এবং রক্ষণাবেক্ষণ করা হয়। একটি মন্দির পুকুরে রয়েছে যেখানে দেবী মহালক্ষ্মী তার ভক্তদের আশীর্বাদ করছেন। এর পাশেই গজেন্দ্র মোক্ষের একটি প্রতিরূপ রয়েছে যেখানে ভগবান বিষ্ণুকে কুমিরের হাত থেকে একটি হাতিকে রক্ষা করার চিত্র দেখা গেছে। লক্ষ্মী নরসিংহের একটি রঙিন মূর্তি এই স্থানের আসল সৌন্দর্য। একটি হ্রদে একটি নৌকো ভাসছে যেখানে মীরা কৃষ্ণ ভজন গাইছে এবং ভগবান কৃষ্ণ তার পাশে বসে আছেন। এর কাছেই শিশু কৃষ্ণের একটি বিশাল পাতার উপর ভাসমান অবস্থায় পাওয়া গেছে যেখানে তিনি ডুবে যায়নি। এছাড়া দেবতা অসুরদের একটি বিশাল সর্প ধারণ করে বিশাল সমুদ্র মন্থন করতে দেখা যাচ্ছে। সন্ত রামানুজাচার্যের জন্য একটি বিশাল মূর্তি স্থাপন করা হয়েছে। আধ্যাত্মিক অনুষ্ঠান পরিচালনার জন্য একটি ছোট্ট মিলনায়তন রয়েছে যেখানে প্রায় 100 জন দর্শকের বসার ব্যবস্থা রয়েছে। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি জগন্নাথের বিভিন্ন রূপ। এখানে চারিধারে গোল করে বেষ্টিত করা রয়েছে, জগন্নাথের বিভিন্ন রূপকে দর্শন করানো হচ্ছে। এখন আমরা দর্শন করছি শ্রী চৈতন্যের ষড়ভুজ অর্থাৎ 6টা হাত তার এখানে মূর্তি রাখা রয়েছে। এবারে আমরা যেটা দর্শন করব একটি মন্দিরের উপরে বিশাল আকারের শ্রী চৈতন্যদেবের স্ট্যাচু বা মূর্তি রয়েছে, যেটা দেখতে অগণিত দর্শকের ভিড়। খুব সৌন্দর্য এই জায়গাটা। আর নিচেই রয়েছে একটি সরু তালাব বা পুকুর যেখানে মাছ ছাড়া রয়েছে। মাছগুলো বেশ বড় বড় অ্যাকোরিয়ামের মতন লাগছে। খুব সুন্দর একটা জায়গা দেখতে পাচ্ছ। আর মন্দিরের উপরে বসে আছে আমাদের শ্রী চৈতন্য মহাপ্রভু এবং তার চারিধারে বিভিন্ন দেবদেবীর মূর্তি দিয়ে সাজানো হয়েছে এই জায়গাটিকে। খুব মনোরম দৃশ্য। বর্তমানে এই মন্দিরটি সকাল 7টা থেকে দুপুর 12:30 এবং বিকেল 3টে থেকে 5টা পর্যন্ত খোলা থাকছে এবং সর্বসাধারণের প্রবেশ মূল্য হিসাবে 10 টাকা ধার্য করা হয়েছে এবং তাই দিয়ে এই গৌরবিহার আশ্রম মন্দিরটিকে ঘুরে দেখতে সময় লাগে 1 থেকে 1.5 ঘন্টা। এখন আমরা চলে এসেছি ওমকারেশ্বর টেম্পল বা ওমকারেশ্বর মন্দির। বাইরেই রাখা রয়েছে বিশাল এক শিবলিঙ্গ যেখানে সবাই দাঁড়িয়ে ছবি তোলে। সোশ্যাল মিডিয়ায় একদম যার রমরমা রয়েছে। খুব সুন্দর একটা মূর্তি। তো যাই হোক, আমরা এখন ধীরে ধীরে প্রবেশ করব সেই ওমকারেশ্বর টেম্পল বা মন্দিরের ভিতরে। দেখে নেব 108টা শিবলিঙ্গ এবং দেখে নেব বেশ কিছু মাধুর্য, বেশ কিছু ভাস্কর্য। সঙ্গে থাকো তোমরা। পুরীর ওমকারেশ্বর মন্দিরটি ভগবান শিবের উদ্দেশ্যে নির্মিত এবং শহরের উপকণ্ঠে প্রধান রাস্তা থেকে প্রায় 100 মিটার দূরে অবস্থিত। এর মূল বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে প্রবেশপথে একটি বিশাল নন্দী মূর্তি, 108টি জ্যোতির্লিঙ্গ সহ একটি মন্দির, বিভিন্ন দেবতা এর দৃশ্যের চিত্র সহ বিভিন্ন মণ্ডপ এবং ভগবান নাগরাজের উদ্দেশ্যে নিবেদিত একটি পিঁপড়ের পাহাড়। মন্দিরটিতে ভগবান মহাবিষ্ণু ও এবং মহালক্ষ্মী, ভগবান নৃসিংহ, দেবী পার্বতী, সন্তোষিনী এবং ভগবান জগন্নাথ দেবেরও মন্দির রয়েছে। শ্রী শ্রী ওমকারেশ্বর মন্দিরটি পুরী জেলার ধৌদিয়া নদীর তীরে অবস্থিত। জগন্নাথ মন্দির থেকে মাত্র 5 কিলোমিটার দূরে। এই মন্দিরের ভগবান শিবকে ওমকারেশ্বর রূপে পুজো করা হয়। এই মন্দিরের প্রবেশপথে ভগবান শিবের দিকে মুখ করে একটি বিশাল নন্দী মূর্তি রয়েছে। এই স্থানের অন্যতম আকর্ষণ হল মন্দিরের ভিতরে একটি কক্ষে অবস্থিত 108টি শিবলিঙ্গ বা জ্যোতির্লিঙ্গ, যেখানে ভক্তরা পুজো করে শান্তি পান। মন্দির প্রাঙ্গণে বিভিন্ন দেবদেবীর মূর্তি দেয়ালে কারুকার্য করা রয়েছে
এবং বাগানে একটি দোলনায় ঝুলন্ত রাধাকৃষ্ণ মূর্তি রয়েছে। এখন আমরা দেখছি 108টা শিবলিঙ্গ, যেটি বিভিন্ন জ্যোতির্লিঙ্গ নামে পরিচিত। এই শিব মন্দিরের প্রধান উৎসব হলো মহাশিবরাত্রি, যেখানে দূর দূরান্ত থেকে প্রচুর সংখ্যক ভক্ত আসেন। বিবাহ অনুষ্ঠান এবং অন্যান্য শুভ অনুষ্ঠানও এখানে অনুষ্ঠিত হয়। শ্রী ওমকারেশ্বর মন্দির হলো ওড়িশার পুরীর বিখ্যাত মন্দিরগুলির মধ্যে একটি। ওমকারেশ্বর নামটি ওমকার বা পবিত্র ধ্বনি ওম ঈশ্বর প্রভু থেকে এসেছে, যা ওমকার প্রভুকে নির্দেশ করে। ওমকারেশ্বর মন্দিরটি শিবের ভক্তদের জন্য একটি গুরুত্বপূর্ণ সংযোগস্থল। এখানে প্রতিদিন সকাল 6টা থেকে 8টা পর্যন্ত এই মন্দিরটি খোলা থাকে এবং সারা বছরই এটা খোলা থাকে। বিভিন্ন জায়গা থেকে এখানে আসা যায়। কাছাকাছি রেল স্টেশন পুরী, কাছাকাছি বিমান স্টেশন হলো আমাদের ভুবনেশ্বর, এবং কাছাকাছি ট্রেন স্টেশন, রেল স্টেশন সব কিছু এখানে রয়েছে, তাই এখানে খুব সহজেই আসা যায়। পুরীতে আসা সমস্ত তীর্থযাত্রী বা শৈবদের জন্য মন্দিরটি একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান। স্থানীয়রা বিশ্বাস করে যে পুরীর ভগবান ওমকারেশ্বর পূজা করা মধ্যপ্রদেশের ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গের পূজা করার সমতুল্য বা সমান। তারপর বলেছিলাম পুরী জগন্নাথ রথযাত্রার পরে যে রথটাকে ভাঙার কাজ হয়, ভাঙার পরে তার চাকা, ঘোড়া, বিশেষ কিছু কারুকার্য সংগ্রহশালার জন্য চলে যায় বিভিন্ন জায়গায়। যেমন এখন দেখতে পাচ্ছি রথের একটি চাকা আমাদের এই ওমকারেশ্বর মন্দিরে এনে রাখা হয়েছে, আর নিউ পুরীতেও একটা রাখা হয়েছে, সেটা আমি দেখাবো। তো এখন দেখে নিচ্ছ সেই জগন্নাথ দেবের রথের চাকা, যেটা ঘুরিয়ে মনের বাসনা পূর্ণ করতে চাইছে সবাই। এখন আমরা দেখতে পাচ্ছি শ্রীকৃষ্ণ এবং রাধারানীকে দোল দেওয়া চলছে এবং ফোনের যথাযথ ব্যবহার। ভক্তি যে মানুষের কোথায় গেছে তা এখনো ধারণার বাইরে। এখন আমরা যেখানে এসেছি এটার নাম চন্দন পোট্রি বা নরেন্দ্র সরোবর। এটাকে অনেকে জগন্নাথের পিসির বাড়িও বলে থাকে। উড়িষ্যার সবচেয়ে বড় কৃত্রিম পুকুর হিসাবে বিবেচিত নরেন্দ্র পোখরি পুরীতে পবিত্র জগন্নাথ মন্দিরের কাছে বা উত্তর দিকে অবস্থিত। এই পবিত্র পুকুরটি সারা বছর ধরে অসংখ্য পর্যটক এবং ভক্তদের পরিদর্শনের জন্য খোলা থাকে। বিশাল এলাকা জুড়ে বিস্তৃত নরেন্দ্র পোখরিটির মাঝখানে একটি দ্বীপ রয়েছে, যেখানে চন্দন মণ্ডপ নামে একটি ছোট মন্দির নির্মিত হয়েছে। পুকুরটি দক্ষিণের তীরে একটি স্থিতিশীল সেতু দ্বারা সংযুক্ত। পুকুরটিকে একটি পবিত্র স্থান হিসেবে বিবেচনা করা হয়, কারণ আশেপাশে অনেক ছোট বড় মন্দির রয়েছে। এটি প্রায় 16টি ঘাট জুড়ে বিস্তৃত, যা তীর্থযাত্রীদের চানের জন্য উন্মুক্ত থাকে। উৎসব উদযাপনের সময়, বিশেষ করে চন্দন যাত্রার সময় প্রাণবন্ত হয়ে ওঠে। সন্ধ্যার সময় এই স্থানে পরিচালিত হয় লাইট শো, যা প্রচুর দর্শনার্থীদের আকর্ষণ করে। নরেন্দ্র পোখরি 15 শতকে এই পুকুরটি গজপতি কপিলেন্দ্র দেব তার ভাই নরেন্দ্র দেব দ্বারা নির্মিত হয়েছিল, যিনি তৎকালীন পুরীর রাজা ছিলেন। তাই এই পুকুরের আরেকটি নাম চন্দন পুষ্করণী, কারণ এটি ভগবান জগন্নাথের চন্দন যাত্রার সঙ্গে সম্পর্কিত। হিন্দু পঞ্জিকার বৈশাখ মাসে পালিত চন্দন যাত্রা উৎসবের সময় ভগবান জগন্নাথ দেব, ভগবান বলভদ্র, দেবী সুভদ্রা মূর্তিগুলিকে একটি শোভাযাত্রার মাধ্যমে পুকুরে নিয়ে আসা হয় এবং সেখানে এই মূর্তিগুলিকে চন্দন কাঠের প্রলেপ দিয়ে পরিষ্কার করা হয়। এরপর প্রতিমাগুলিকে
পুকুরে নৌকা ভ্রমণের জন্য নিয়ে যাওয়া হয়। এই নৌকা ভ্রমণকে চাপা খেলা বলা হয় বা চন্দন যাত্রা বলা হয়। আমাদের গাড়ি, এই গাড়ি করে এসেছি, লোক আরও লাগছে। মেলা কিন্তু মানে গন্ডিচা মন্দির বন্ধ অ্যাকচুয়ালি, এই গন্ডিচা মন্দির। আমরা ছোট গাড়ি করে সাইট সিন করছি, গাড়িটা দাঁড়িয়ে আছে। আর আমরা এখন চলে এসেছি 5 নম্বর স্পটে। আমরা এখন আছি জগন্নাথ দেবের মাসির বাড়ি বা গন্ডিচা মন্দির। মন্দিরটিতে ঐতিহ্যবাহী কলিঙ্গ শৈলী স্থাপত্যে নির্মিত হয়েছে। এটি হালকা ধূসর বেলে পাথর দিয়ে তৈরি এবং মন্দিরটির চারিধারে 4টি প্রধান অংশ রয়েছে: বিমান, জগমোহন, নাট মন্দির এবং ভোগমণ্ডপ। বিমান হলো প্রধান গর্ভগৃহ, জগমোহন হলো সমাবেশ হল, নাট মন্দির হলো উৎসব হল এবং ভোগমণ্ডপ হলো নৈবেদ্য হল। ମାଉସୀ ଫଟୋ ରଖିବା ଦେଖିବା ସବୁବେଳେ ମନେ ପଡିବ। ଯାଇଥିଲେ ନାଇଁ ଭଲଟା ରଖିବା। ଦେଖିକିରି ଭଲ କାଢିବ। প্রাঙ্গণে একটি রান্নাঘর রয়েছে, যা একটি ছোট পাথর মাধ্যমে মন্দিরটির সাথে সংযুক্ত। মন্দিরটির আনুমানিক দৈর্ঘ্য 430 ফুট এবং উচ্চতা 75 ফুট। এতে রত্নবেদী নামে পরিচিত একটি সিংহাসন রয়েছে, যা ক্লোরাইড দিয়ে তৈরি। রথযাত্রা উৎসবের আচার অনুষ্ঠানের অংশ হিসাবে যখন ভগবান জগন্নাথ দেব, বলভদ্র, সুভদ্রা মূর্তিগুলিকে এই সিংহাসনে স্থাপন করা হয়, তখন তাদের মূর্তিগুলিকে মন্দির থেকে এনে রথযাত্রার সময় এখানে রাখা হয়। অনেক দিনের লোক, প্রচুর বছর। আমার মন দেখে গেল কিনা কি জানি। ভালোবাসি নেটটা দেওয়া আছে, দেখবি ফোনে দেওয়া আছে। পয়সা দিয়ে দিলাম। কথা তুলে দিয়েছে পাশে গল্প নয়। আমরা এখন এসে উপস্থিত হয়েছি আজকের দিনের 6 নম্বর গন্তব্য চায়না মন্দির। চায়না মন্দির আমরা আজকের দিনের শেষ গন্তব্য হিসাবে দেখে এখানেই আমরা শেষ করব এবং পায়ে হেঁটে চলে যাব নতুন এক গন্তব্যে। তো গত বছর যে হোটেলটায় আমরা ছিলাম নীলাদ্রি, তার দেয়ালের সঙ্গে অ্যাটাচ রয়েছে এই মন্দিরটি, তাই আমরা এতক্ষণ দেখছিলাম। তো যাই হোক, আমরা হোটেল থেকে এই মন্দিরটিকে দেখতে পাই এবং সন্ধ্যাবেলা চলে আসি এইরকম সুন্দর একটা ভজন কীর্তন আসরে। এখানে শঙ্করাচার্য মঠ বা মন্দির, তার স্ট্যাচু রয়েছে, মূর্তি রয়েছে এবং তার সঙ্গে এখানে আরাধ্য হয় আমাদের শ্রী জগন্নাথ দেব এবং দেবী বিমলা ভৈরবী রূপে অর্ধনারীশ্বর শ্রী শিবের মূর্তি স্থাপন করা হয়েছে। কালকে গণেশ চতুর্থী পুজো হয়ে গেছে, আজকে আমাদের হোটেলের শেষ দিন, তাই আমাদের
খাজা কিছু কেনাকাটা বাকি পড়ে রয়েছে, জামা কাপড়, সিলভারের জিনিসপত্র, যার যেটা কিনতে লাগে। তো আমরা এখন চলেছি কাকাতুয়ার খাজা কিনতে। কাকাতুয়ার খাজা আমি প্রতি বছর নিয়ে যাই, সব থেকে ভালো লাগে, একদম সুস্বাদু, খাস্তা, মচমচে, খুব সুন্দর। আর আমরা সঙ্গে দেখে নিচ্ছি সেই কাকাতুয়াকে। মন্দির থেকে ফেরার পথেও রয়েছে বিভিন্ন খাজার দোকান, প্রসাদের দোকান, এখান থেকেও কিনে নেওয়া যায়। আমাদের কাকাতুয়া ছাড়াও নৃসিংহ এবং গাঙ্গুরাম বেশ নাম করা এই দুটি খাজার দোকান। এখন তো গাঙ্গুরাম বেশি ফেভারিট হয়েছে লোকের, আগে কিন্তু এই কাকাতুয়াটাই প্রথম এবং বিখ্যাত ছিল। আরও বিভিন্ন কিছু খাবার জিনিস আমাদের মন্দির থেকে ফেরার পথে এই রাস্তার মধ্যেই পড়ে, বেশ কিছু কেনাকাটার দোকান আর বিচ মেলার মার্কেট তো রয়েছে। আমরা সেই সব দেখতে দেখতে এখন বাড়ি ফিরছি। সব তো ডুপ্লিকেট না, অরিজিনাল দোকান গাঙ্গুরাম। আমাদের গাড়ির সহযাত্রীরা কিছু গাঙ্গুরাম সুইচ থেকে খাজা কিনে নিচ্ছে। অরিজিনাল বলতে যে ঘিয়ে ভাজা হয় সেটাই, তো সেটার দাম প্রায় 400-450 টাকার উপরে দাম আছে প্রতি কিলো। আর আমরা যেসব খাজাগুলো কিনছি 200 টাকা, 250 টাকা, কোনোটা আবার 150 টাকা। ফুটপাতে তো 120 টাকাতেও বিক্রি হচ্ছে কিলো প্রতি, দামাদামি করলে সেটা 100 টাকাতেও পাওয়া যায়। অরিজিনাল খাজা মানে ঘিয়ে ভাজার, যার দাম 450 টাকা কিলো। এটা দেখি এটা একটা কোম্পানি, এটা একটা কাকাতুয়া। এর প্যাকেটগুলো, এর প্যাকেটটা ঠিক এইরকম দেখতে, দুটো আলাদা কাকাতুয়া। তো মোটামুটি খাজা প্রচুর কেনা হয়েছে, আমার তো ব্যাগ লোড হয়ে আছে, আর এই ব্যাগ লোড করছে। আমরা এখন চলে এসেছি স্বর্গদ্বার সি বিচে। এখানে রয়েছে মেলা এবং বেশ কিছু খাবার দোকান এবং ফাস্ট ফুড থেকে শুরু করে আমাদের মাছের দোকান দেখতে পাচ্ছ, টাটকা মাছ সঙ্গে সঙ্গে ভেজে দেবে, কিছু ভাজাও রয়েছে। তো এগুলো বেশ সুস্বাদু খেতে হয় এবং আমরা এখান থেকে কয়েকবার ট্রাইও করেছিলাম, আজকে আর তেমন ইচ্ছা জাগেনি। তো লোক কেনাকাটা করছে, সেগুলোই একটু দেখে নিচ্ছি এবং দামাদামি করছে, তারই বেশ কিছু ভিডিও রইল। আমরা এখন ঘুরছি স্বর্গদ্বার সি বিচে এবং সন্ধেবেলার মেলাটাতে আমরা ঘুরে দেখছি এবং বেশ কিছু কেনাকাটার জিনিস আমরা কিনে নেব এখান থেকেই, কারণ আজকে আমাদের শেষ দিন। এই মেলাটা প্রাণবন্ত হয় একমাত্র সন্ধ্যেবেলাতেই, সারাদিন কিন্তু এই জায়গাগুলোতে তাঁবুর মতন বাঁধা থাকে। আমরা উপর থেকে সকালবেলা দেখিয়েছি সেই দৃশ্য, এবং সন্ধ্যের পরে যখন সূর্য অস্ত যায় এই ঠান্ডার পরিবেশে সমস্ত লোকজন এই বিচে চলে আসে, গায়ে ঠান্ডা হাওয়া লাগিয়ে বেশ কয়েক ঘন্টা কাটিয়ে দেয়। আমরাও সেই মজা নিই প্রতিবার, প্রতি বছরই, এবং মেলাটাতে ঘুরে দেখি নতুন কিছু কিছু জিনিস। এই স্বর্গদ্বার সি বিচে প্রতিনিয়ত সন্ধ্যাবেলা করে এরকম একটা ভাস্কর্য ফুটিয়ে তোলে এই বালির সাহায্যে, এবং আমরা সেটাকে 20 বা 30 টাকা দিয়ে এরকম কোনো কিছু জিনিসের ভিডিও করতে পারি। আমিও দিয়েছিলাম, তাই আমাদের লাইট ধরে আছে দেখতে পাচ্ছ, আমরা সেটা ভিডিও করছি তোমাদের জন্য।
এখন দেখতে পাচ্ছ পুরীর সি বিচে বিখ্যাত মশলা মুড়ি বা ভেলপুরি। আমরা প্রায় 3-4টে মতন কিনেছিলাম। খুবই সামান্য, কিন্তু খেতে খুব সুস্বাদু। 20 টাকার বিনিময়ে এর স্বাদ তোমরা নিতে পারো। আমাদের লোকালের থেকে অনেক বেটার হয়। আমরা যখনই যাই এইরকম মুড়ি মশলা আমরা খেতে থাকি এবং ছেলে বাচ্চাদের খুব একান্ত প্রিয় এবং জিভে জল আসার মতন একটা জিনিস। আমরা সেটাও একটু ক্যামেরা বন্দি করলাম। খুব সুন্দর লাগে। এরকম প্রতি বছর যাই, আমরা কিনে খাই এই মশলা মুড়ি। পুরীতে আজকে আমাদের শেষ দিন, তাই সন্ধ্যেটা যেন হোটেলে ফিরতে ইচ্ছা করছে না। তাই বারবার ঘুরে ফিরে দেখছি সেই পুরীর মেলা মার্কেট বা বিচে যে মেলা বসে সেটাকে, এবং দেখে নিচ্ছি প্রত্যেকটা দোকান। যেহেতু আমি মেলার সঙ্গে যুক্ত, এইসব দোকানগুলো দেখতে সত্যি ভালো লাগে। এদের ডেকোরেশন এক অনবদ্য, এবং বেশিরভাগ মালটাই কিন্তু আমাদের বড় বাজার থেকে যায়, প্লাস্টিক, খেলনা, এগুলো। যাই হোক, আমরা সেগুলো দেখছি, মনের মধ্যে এক আনন্দ অনুভূতি জেগে উঠছে যে আমরাও কিছুদিন বাদে দুর্গা পুজোয় আবার দোকান লাগাবো। খুব সুন্দরভাবে আমাদের দোকানগুলোকে ডেকোরেশন করতে হবে, তাই আমরা দেখে নিচ্ছি জিনিসগুলো। তোমাদের জন্য রইল সেই ভিডিও কিছুটা অংশ। আর এরপরে আমরা ফিরে চলবো ধীরে ধীরে হোটেলে। দেখতে পাচ্ছ কত রকম শঙ্খের তৈরি জিনিস, আয়না, বিভিন্ন কিছু তোমাদের জন্যে। এখন যে দোকানটা দেখাচ্ছি এটা সম্পূর্ণ চায়না আইটেমে, অর্থাৎ চায়না থেকে আগত এইসব আইটেম নিয়ে অন্তত 50-60 রকম পেনের সমারোহ এবং কিছু শার্পনার, কিছু পেন্সিল বক্স, আরও বিশেষ কিছু চায়না জিনিস এখানে আছে। সমস্তটাই চায়না আইটেমে দিয়ে এই দোকানটি। সত্যি খুব ভালো লাগছে দেখে যে এই আইটেমগুলো আমিও বিক্রি করি। এছাড়াও পুরীর বিভিন্ন হস্তশিল্প এখানে রয়েছে। এখানে শাঁখ, ঝিনুক দিয়ে তৈরি বেশ কিছু জিনিস রয়েছে, সঙ্গে রয়েছে মার্বেল পাথরের বেশ কিছু জিনিস যা হাতে তৈরি। এগুলো কি পাথরের না প্যারিসের? এগুলো মার্বেলটা আছে, এগুলো পাথর। আচ্ছা, এগুলো পাথর আছে, এগুলো মানে প্যারিস নিয়ে বন্ধুরা, সময় হয়েছে এখন হোটেলে ফেরার। কিছু খাওয়া দাওয়া করে আমাদের তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে, কারণ কাল ভোর 4টের সময় আবার উঠতে হবে। আমাদের পরবর্তী গন্তব্য সাইট সিন সেরে সেরে বাড়ি ফিরব। কালকে আছে নন্দনকানন, ধবলগিরি বা ধৌলগিরি এবং সঙ্গে নিউ পুরীটা এবারে নতুন অ্যাডেড করা হয়েছে। খুব সুন্দর একটা জায়গা, যেটা বালাসোরে অবস্থিত। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত রইল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। চলো দেখা হচ্ছে পরের পর্বে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে। টাটা।